তথ্য কমপ্লেক্সে আমরা ডিজিটাল লাইব্রেরি তৈরি করতে পারি। পৃথিবীর হেন কোনো বই নাই যেই বই ওই ডিজিটাল লাইব্রেরিতে থাকবে না। ওটাতে যে একটা কম্পিউটিং এর সব ধরনের কাজ করা যায়, ছবি তোলা যায়, ছবি ব্যবহার করা যায়, ছবি এডিট করা যায়, এরপরে ওটাকে আবার পাঠিয়ে দেওয়া যায়, হেন কোনো কাজ নাই যা করা যায় না। আমাদের তথ্য কমপ্লেক্সে কিন্তু আমরা এই ধরনের সব ধরনের সেবাগুলিকে আমরা হাজির করার চেষ্টা করব। ক্রমান্বয়ে আমরা এটাকে জেলা পর্যায় থেকে আমরা উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই কাজগুলির মধ্যে মূলত একদিকে তথ্য, আরেকদিকে প্রযুক্তি, আরেকদিকে সেবা এবং দক্ষতা, এই কয়টার সংমিশ্রণেই আমরা এই ধরনের একটা তথ্য কমপ্লেক্সের সর্বোচ্চ উপযোগিতাকে নিশ্চিত করব। একটা আধুনিক তথ্য কমপ্লেক্স মানেই কিন্তু হচ্ছে ডিজিটাল ইনফরমেশন সার্ভিস সেন্টার। আপনার সব ধরনের ডিজিটাল ইনফরমেশন সার্ভিস এই তথ্য কমপ্লেক্স থেকে পাওয়া যাবে। আপনার যা জানা দরকার, যা হয়তো আপনার নিজের কাছে নাই। এমনকি আমরা যদি খুব উচ্চাভিলাষী হই এবং আমাদের মন্ত্রণালয়ের সকলের যদি সেই দক্ষতা থাকে, তাহলে আমরা ছোটবেলায় যেমন প্রত্যেকটা জেলা শহরে পাবলিক লাইব্রেরি নিয়ে গর্ববোধ করতাম, কোন লাইব্রেরিতে কত বই আছে। আমরা কিন্তু এই তথ্য কমপ্লেক্সে আমরা ডিজিটাল লাইব্রেরি তৈরি করতে পারি। পৃথিবীর হেন কোনো বই নাই যেই বই ওই ডিজিটাল লাইব্রেরিতে থাকবে না। 20টা যদি আপনার ডেস্ক থাকে, মনোযোগী পাঠকরা ওখানে বসবে, অন করবে, ডিজিটাল লাইব্রেরিতে যাবে, সিলেক্ট করবে, সিলেক্ট করে সে ওখানে বসে বসে পড়ে চলে যাবে। একটা বই দেখা যাচ্ছে না, কিন্তু লক্ষ লক্ষ বই সেই ডিজিটাল লাইব্রেরিতে আছে। আমরা হয়তো এটা ঢাকাতে তথ্য মন্ত্রণালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে রাখবো, দেন ওইটা আমরা এইভাবে অ্যাক্সেস দিব। ডিভিশনাল অফিস, জেলা অফিস, এমনকি উপজেলা অফিসও তারা ওইখান থেকে ঢুকে এটা দেখতে পাবে। আগে গিয়ে লাইব্রেরিতে গিয়ে বই পেরে বসে মুছে টুছে তারপরে বসতো, তারপরে আবার জমা দিয়ে আসতো। এখন তার কিন্তু কিছুই লাগছে না। সে শুধুমাত্র এই ডিজিটাল লাইব্রেরিতে অ্যাক্সেস নেওয়ার জন্য যে প্রযুক্তিগত জ্ঞান, সেই জ্ঞানটা তার আছে কিনা এবং তার আগ্রহ আছে কিনা, এই দুটোই তার দরকার। অতএব জ্ঞান আহরণ করার জন্য এরকম আমরা ডিজিটাল লাইব্রেরি, ডেটা সেন্টার, ডেটা সার্ভার এবং ডিজিটাল ল্যাব আমরা এই তথ্য কমপ্লেক্সের মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করছি। আমাদের এখনকার পৃথিবীতে একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে তথ্যের একটা দ্রুত এবং অবাধ এবং নিয়ন্ত্রণহীন প্রবাহ। একটা সময় ছিল scarcity of information was the problem. তথ্যের অপ্রতুলতা, তথ্য পাওয়া যায় না। ছোটবেলায় আমরা এমনও হয়েছে, একজন সিদ্ধান্ত নিতাম আমি এই বই কিনবো, তুমি ওইটা কেনো, আমারটা পড়া হলে তুমি আমারটা নেবা, তোমারটা আমি নেব। অথবা অমুক বই পাওয়াই যায় না, কেবলমাত্র অমুকের কাছেই আছে, তার কাছেই যেতে হবে, ঘুরে ঘুরে তার কাছে যেতে হবে। অথবা কে কবে বিদেশ যাবে তার আগে থেকেই বলে রাখো ওই বইটা যেন আনে। কোনো একটা পত্রিকায় কোনো একটা সংবাদ খুব গুরুত্বপূর্ণ, একদম কেটে কেটে ওটাকে আঠা দিয়ে লাগিয়ে তারপরে সংরক্ষণ করতে হতো। আর এখন সেই পৃথিবীতে ডিজিটাল জগতে এখন ইনফরমেশন এতই অ্যাভেলেবেল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল ক্ষমতাই হলো ওকে কমান্ড করার সাথে সাথে ও 10 ন্যানোসেকেন্ডের মধ্যে ওই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত যাবতীয় তথ্য যে ডিজিটাল জগতে আছে, বিশাল জগতে আছে, ও সেখান থেকে এক লহমার মধ্যে সংগ্রহ করে আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে। অতএব তথ্যের উপস্থিতি এবং তথ্যের প্রবাহ এমন যে এটা আমাদের জন্য একটা বিরাট সম্পদ, কিন্তু আমরা জানি না যে আমরা এই সম্পদের মধ্যে বাস করছি। ধরেন আমাদের মাটির নিচে যদি আজ থেকে 10 বছর পরে আমরা বের করতে পারি যে আমাদের পুরো মাটির নিচটাই হচ্ছে জ্বালানি সম্পদ অথবা সোনার সম্পদ
অথবা রেয়ার ম্যাটেরিয়ালস। এখন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস রেয়ার ম্যাটেরিয়ালস। লোকে বলে দুই একটা যুদ্ধ এই মুহূর্তে যে চলছে তার প্রধান কারণ রেয়ার ম্যাটেরিয়ালস, যেটা সবচেয়ে বেশি এখন চায়নাতে আবিষ্কার হয়েছে, বার্মাতে কিছু পাওয়া যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু পাওয়া যাচ্ছে। যাই হোক, এরকম দামি খনিজ পদার্থ হয়তো আমাদের মাটির নিচে পড়ে আছে, কিন্তু সিসমিক পাওয়ার দিয়ে মাটির নিচের ওই সম্পদকে দেখার ক্ষমতা আমার যেহেতু নাই, সেজন্য কিন্তু আমি জানি না, আমি দরিদ্র। কিন্তু যেই মুহূর্তেই জানবো সেই মুহূর্তে কিন্তু আমি ধনী। তেলের খনি আবিষ্কার হওয়ার আগের সৌদি আরবকে আমরা দেখেছি 60-এর দশকের আগে, বেশি দিন আগের কথা না। কিন্তু পবিত্র কাবা শরীফকে সংরক্ষণ করার জন্য হায়দ্রাবাদের নিজামের কাছে আসতে হয়েছে সৌদি আরবের রাজাকে। এই পরিমাণ দরিদ্র ছিল সৌদি আরব। পৃথিবীতে যেখান থেকে ধনী লোকেরা হজ করতে আসতো, তাদের কাছ থেকে দান অনুদান নিয়ে তারপরে পবিত্র মক্কা শরীফকে সংরক্ষণ করা হতো। আজ কেবলমাত্র প্রাকৃতিক সম্পদ, জ্বালানি তেলের খনিজ আবিষ্কার হওয়ার পরে এখন মধ্যপ্রাচ্য পৃথিবীর অন্যতম ধনী প্রাকৃতিক সম্পদের কারণে। এটা আমাদের আছে কি নাই, এটা কেবলমাত্র আমরা জ্ঞান দিয়েই বুঝতে পারবো। এরপরে যদি থাকে তাহলে ওটাকে উত্তোলন করার জ্ঞান লাগবে, এরপরে আবার সেই উত্তোলিত সম্পদকে প্রকৃত অর্থে ব্যবহার করার জ্ঞান লাগবে, নানান রকম জ্ঞান লাগবে। কিন্তু প্রাথমিক জ্ঞানটা হচ্ছে আমাদের এটা আছে কি নাই তা জানতে হবে। এই ধরনের যে জটিল এবং বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাগুলিকে কাজে লাগানোর জন্যই হচ্ছে আমরা তথ্য কমপ্লেক্স নির্মাণ করতে চাই। আমি এত কথা বলছি কিন্তু ওই কারণে, মন্ত্রী হিসাবে হয়তো সারা দেশের যে কোনো জেলাতেই আমি গেলে আমাকে কথা বলতে হবে, কিন্তু বরিশালে আমি একটু বেশি বেশি কথা বলছি, কারণ আপনারা সবাই আমার ভাই, আপনারা সবাই আমার আত্মীয় স্বজন। আমি আমার ছেলেদের সঙ্গে, আমার নিজের ছেলের সঙ্গে যেভাবে কথা বলি, আমি এখানে উপস্থিত তরুণদের সঙ্গে সেভাবেই কথা বলছি। সেই জন্যই আমি একটু বেশি বেশি কথা বলছি। আমাকে আপনারা ভুল বুঝবেন না, অথবা ভুল করলে ক্ষমা করে দিবেন। কিন্তু এই ধরনের জ্ঞানের যে চর্চা, আমাদের স্কুল কলেজের বই পুস্তক যখন ব্যাগ ভর্তি করে 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 ছেলেমেয়েরা যায়, অথবা কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে বেশিরভাগ সময় যখন নিজেরা আড্ডা মেরে সময় নষ্ট করে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়কে পার করেছি, সেই জ্ঞান চর্চার যে কারিকুলাম, সেই কারিকুলামের সঙ্গে তথ্য কমপ্লেক্স যে ধরনের জ্ঞানের সম্ভাবনাকে হাজির করবে তার কিন্তু কোনো মিল নাই। এটা একটা সম্পূর্ণ ভিন্ন জগৎ, এটা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের স্কুলিং, এটা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ইউনিভার্সিটি কোর্স। আমি আশা করি আমাদের কর্পোরেশনের সম্মানিত প্রশাসক আছেন, নির্বাচিত হলে পরে তিনি হয়তো মেয়র হবেন, অথবা যিনি নির্বাচিত হবেন তিনি এই শহরে এরকম একটা কমপ্লেক্সকে যতগুলি গুরুত্বপূর্ণ সম্পদ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে গ্রহণ করা উচিত। আমি এতক্ষণ যে কথাগুলি বললাম তা খুবই ক্ষুদ্র অংশ, যে একটা তথ্য কমপ্লেক্সের সফট পাওয়ার অ্যান্ড সফট প্রসপ্যারিটি এটা কত বেশি, কত গভীর, কত দূরদর্শী, কত ক্ষমতাবান, এটাকে আমি বারবার বোঝাতে চাচ্ছি। আমি স্থানীয় বরিশালবাসীকে অনুরোধ করব, প্রশাসনকে এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। মন্ত্রণালয় থেকে আমরা এই যাত্রা শুরু করেছি। আমরা নিজেরাও জানি যে প্রযুক্তির এই সম্ভাবনা প্রতি মুহূর্তে মুহূর্তে এমনভাবে বিবর্তন ঘটে যে আমি এখন যে কথাটুকু বললাম, 1 মাস পরে হয়তো এখানে দেখা যাবে যে নতুন নতুন অ্যাপস তৈরি হয়েছে, আরো অনেক নতুন নতুন ক্ষমতা তৈরি হয়ে গেছে। অবাক হওয়ার কিছু থাকবে না, অবাক হওয়ার কিছুই থাকবে না। প্রযুক্তি আমাদেরকে সেই সুযোগ করে দিতে পারে। এখানে এতগুলো লোক বাড়ি থেকে আসছেন, বৃষ্টিতে ভিজে আছেন, এর চেয়ে অনেক বড় মিটিং হয়তো হয়ে যাবে এবং খুব ভালোভাবেই হবে। দেখা গেল যে কারোই বাড়ি থেকে আসতেই হচ্ছে না, যদিও আমরা এখন ভিডিও কনফারেন্স করছি, কিন্তু সেই ভিডিও কনফারেন্সের চাইতেও আরো অনেক সফিস্টিকেটেড ভাবে কিন্তু এটা করা সম্ভব। আমি আজকে আর কথা বাড়াবো না। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে প্রচলিত অর্থে সরকারের যে উন্নয়ন, বড় বড় মেগা প্রকল্প, এবং আমরা রাজনীতিবিদরা দীর্ঘদিন যাবৎ প্রচলিত রাজনীতির কারণে আমরা ঢেকুর তুলতাম, এত বড় বিল্ডিং করেছি, এত বড় রাস্তা করেছি, এতগুলি ভবন তৈরি করেছি। এই জন্যই আমি বললাম যে মোবাইল ফোনের ওজন দিয়ে যেমন মোবাইল ফোনের মূল্য বোঝা যায় না, তেমনি এখন কিন্তু আর এই রাস্তাঘাট আর 7 তলা ভবন দিয়ে কিন্তু
উন্নয়ন বোঝা যাবে না। প্রকৃত অর্থে উন্নয়ন বুঝতে চাইলে পরে এই সমস্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে, অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং এর পিছনে এর সফট পাওয়ার এবং সফট সার্ভিস ক্যাপাসিটিটা কতটুকু আমরা দিতে পারছি, তৈরি করতে পারছি, তার উপরে নির্ভর করবে। সম্ভবত প্রচলিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম তথ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা এই ধরনের সফট সার্ভিস জনগণের কাছে দিতে চাই। এবং এই জন্য কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দক্ষ জনবল। কারণ এই সুবিধাগুলি নেওয়ার জন্য তো একটা দক্ষতা লাগবে। অতএব আমি একই সঙ্গে অনুরোধ করছি, আমি ভাবছি যে আমি শিক্ষামন্ত্রীকে চিঠি লিখব, যেখানে যেখানে তথ্য কমপ্লেক্স হবে সেখানকার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য কমপ্লেক্সকে ব্যবহার করার, সর্বোচ্চভাবে ব্যবহার করার একটা প্যাম্পলেট, একটা লিফলেট যেন ওখানে বন্টন করা হয়, যাতে তারা এখানে আসতে আগ্রহী হয়। এটা কেবল ঢাকা বরিশাল হাইওয়েতে যাওয়ার সময় একটা দর্শনীয় ভবন হতে পারবে না। এখানে যেন প্রতিদিন ইয়াংরা আসে, টেকনোলজিতে অ্যাক্সেস আছে এমন সমস্ত মানুষজন এখানে আছে। বয়সে যদি প্রবীণ হয় কিন্তু চিন্তায় যদি তরুণ হয়, তাহলে তিনি যেন এখানে আসেন। প্রতিদিন যদি 4টা করে সিনেমা চলতে থাকে, যার যেমন সুবিধা, ঘরে বসে বসে ইন্টারনেটে টিকিট কাটবে, আইসা ভালো ভালো ছবি দেখে চলে যাবে। এই ধরনের নানান রকম একটা বহুমুখী তথ্যের সেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের সেবা, গবেষণার সেবা, এটা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি। এই আশাবাদ ব্যক্ত করছি আমি, এই কাজ শেষ হওয়ার পরে আমরা আমাদের মেয়াদ সম্পন্ন করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব ইনশাআল্লাহ।